দুটি শহরের দুটি জায়গায় ব্যাগ ভর্তি কয়েকটি কাটা হাত পা পাওয়া যায়, অন্য একটিতে কাটা বডি পাওয়া যায়। পুলিশ হন্য হয়ে খুঁজতে থাকে এই খুনের পেছনের আসল রহস্য কী। এরপরে পুলিশ অবশেষে যখন এই খুনের রহস্য বের করে, তারা নিজেরাও চমকে যায়। কী ছিল সেই রহস্য, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি মুন্দ্রাম মানিথান। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি স্কুল গ্রাউন্ড দেখানো হয়, যেখানে টিচাররা স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলছিল। সেখানে টিচাররা বলছিল তাদের স্কুলের স্টুডেন্ট সাইরাম এইবার স্টেটে ফার্স্ট করেছে, আর এটা তাদের জন্য গর্বের বিষয়। সাইরাম তাদের স্কুলের এবং তাদের মুখ উজ্জ্বল করেছে, আর সাইরামের জন্য তারা গর্বিত। অন্যদিকে একজন লোককে ওয়াশরুমে যেতে দেখা যায়। এদিকে টিচার এবং স্কুলের বাকি সবাই যখন সাইরামের প্রশংসা করছিল, তখন সাইরামের মা চেলাম্মা খুব খুশি হয়েছিল। এদিকে সেই লোকটি ওয়াশরুমে আসার পরে লুকিয়ে মদ খেতে শুরু করে। এদিকে সাংবাদিকরা যখন সাইরামের বাবা মার সাথে কথা বলতে যাবে, তখন সাইরাম দেখতে পায় তার বাবা আশেপাশে কোথাও নাই। চেলাম্মাও তার হাজব্যান্ড রামাকে আশেপাশে খুঁজে পায় না। সে খুঁজতে শুরু করে। একটু পরেই দেখে সেই লোকটি অর্থাৎ রামা ওয়াশরুম থেকে বের হয়ে আসে, আর চেলাম্মা বুঝতে পারে সে ওয়াশরুমে গিয়েছিল মদ খাওয়ার জন্য। এটা দেখে চেলাম্মা রেগে যায় আর বলে, আজকের দিনেও তোমার মদ খেতে হবে? তোমার কি একটুও লজ্জা শরম নেই? রামা মাথা নিচু করে চেলাম্মার সাথে যেতে শুরু করে। আসলে সাইরামের বাবা মার আর্থিক অবস্থা ভালো নয়, তারপরেও সাইরাম পড়াশোনা করে নিজের যোগ্যতায় স্টেটে ফার্স্ট হয়েছে। এই জন্য সাংবাদিকদের এত আগ্রহ চেলাম্মা এবং রামার ইন্টারভিউ নেওয়ার জন্য। তারা ইন্টারভিউ নিতে থাকে। চেলাম্মা সাংবাদিকদের বলতে থাকে, আমার ছেলের পড়ালেখার খরচ পুরোটা আমি উঠাতে পারি না, এতটুকু সামর্থ্য আমার নেই, কিন্তু যারা এর জন্য সহযোগিতা করেছে এবং স্কুলের শিক্ষকদের, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি চাই আমার ছেলে বড় হয়ে সবার মুখ এভাবে উজ্জ্বল করুক। চেলাম্মা আর রামার এই ইন্টারভিউটা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছিল, আর অন্যদিকে টিভিতে সেই ইন্টারভিউটা দেখছিল একজন বৃদ্ধ লোক। এর নাম হচ্ছে ভারত। সে পেশায় একজন পুলিশ অফিসার। কেন ভারত এই ইন্টারভিউটা দেখার পরে খুশি হচ্ছিল, সেটা দেখানোর জন্যই সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। কয়েক বছর আগের একটি ঘটনা দেখানো হয়। ডাস্টবিনের ভেতরে একজন লোক ময়লা থেকে কিছু কুড়াচ্ছিল। সেখানেই সে একটি বড় বস্তা দেখতে পায়। কৌতূহলবশত সেই বস্তাটা সে খোলে। ঠিক তখনই সেই বস্তা থেকে বের হয়ে আসে মানুষের কয়েকটি কাটা হাত পা। এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় লোকটি। এরপরে থানা থেকে একজন পুলিশ অফিসার নেলসন নামের অন্য একজন পুলিশ অফিসারকে কল করে আর বলে, ওখানকার কি অবস্থা, ফরেন্সিক টিম এসেছে কিনা? নেলসন বলে, হ্যাঁ, তারা চলে এসেছে আর তারা এভিডেন্স কালেক্ট করছে। ঠিক তখনই ওয়াকি টকিতে একটি মেসেজ চলে আসে যে অন্য একটি শহরে আরও একটি ব্যাগ বোঝাই মানুষের খণ্ডিত দেহ পাওয়া গেছে। এটা শুনে নেলসনকে সে অফিসার বলতে থাকে, মনে হয় পুলিশদের ঘুম হারাম করে দেবে, কোনো এক সাইকোপ্যাথ এই কাজগুলো করছে। তাড়াতাড়ি সেখানে যাও এবং পরিস্থিতি দেখো কি হয়েছে। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশ অফিসার ভারত চলে আসে আর সেই বাক্সটাকে খুলতে বলে। বাক্সটা খুলতেই দেখা যায় সেখানে হাত পা মাথা কাটা একটা বডি পাওয়া গেছে, যেটা দেখে সেখানকার সবাই চমকে ওঠে। এমন নৃশংসভাবে কেউ কাউকে মারতে পারে? পুলিশ সন্দেহ করছিল অন্য শহরে যে হাত পাগুলো পাওয়া গেছে সেটা এই ডেড বডিরই। তার মানে খুনি সরাসরি পুলিশকে চ্যালেঞ্জ করছে, না হলে এত অল্প জায়গার বিপরীতে লাশটাকে এভাবে সবার চোখের সামনে রেখে যেত না খুনি। ভারত সেখান থেকে যাওয়ার সময় অন্য একজন পুলিশ অফিসারকে বলে, এই সাইকোকে যে করেই হোক ধরতে হবে, তাড়াতাড়ি ফরেন্সিক রিপোর্টটা আমার টেবিলে নিয়ে এসো। তখনই থানা থেকে ভারতকে কল করে কৃষ্ণা নামের অন্য একজন পুলিশ অফিসার। ত্রিপুর সাউথ স্টেশনে একজন মহিলা তার হাজব্যান্ডের মিসিং কমপ্লেন লিখিয়েছে। কথাটা শুনে ভারতের সন্দেহ হতে থাকে, তাই সেই মিসিং কমপ্লেনটা সে তাকে ফরওয়ার্ড করতে বলে। আর এই মিসিং কমপ্লেনের সাথে যে মার্ডারের একটা সম্পর্ক রয়েছে, সেটা ভারতে আরও কিছুটা সন্দেহ হয় যখন কৃষ্ণা তাকে বলে, দুইজন লোকেরই অর্থাৎ ডেড বডি এবং মিসিং পারসন, তাদের দুইজনেরই বয়স এক। তাই ভারত এই মিসিং কেসটাকে ইনভেস্টিগেশন করতে চায়। এরপরেই আনবু নামের অন্য একজন পুলিশ অফিসার ভারতের বাড়িতে আসে। ভারত তাকে জিজ্ঞেস করে যে কাটা হাত পা পাওয়া গেছে এবং যে কাটা বডিটা পাওয়া গেছে, দুটো কি একই ব্যক্তির কিনা? তখন আনবু বলে, সেটা প্রায় 90% ম্যাচ হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে, রিপোর্টটা আসলেই আমরা কনফার্ম হয়ে যাব। তখনই আনবুর স্ত্রী তাকে কল করে, কিন্তু আনবু তার সাথে কিছুটা মিসবিহেভ করে, কারণ তখন সে ডিউটিতে ছিল।
ভারত একজন পুলিশ অফিসার হলেও তার মনটা খুব নরম ছিল। সেখানে সে আনবুকে বোঝায় এবং তার স্ত্রীর সাথে তার ঝগড়াটা মিটমাট করিয়ে দেয়। এরপরে ভারত চলে আসে রামায়া নামের একজন মহিলার কাছে, কারণ এই রামায়া কিছুদিন আগে তার হাজবেন্ডের মিসিং কমপ্লেন লিখিয়েছিল থানায়। আর তার হাজবেন্ড গন্ধরাজের সাথে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটার এজ একেবারে মিলে যায়। আর রামায়ের হাজবেন্ড গন্ধরাজ একজন এসআই। ভারত রামায়কে বলে 3 দিন আগে যখন গন্ধরাজ মিসিং হয় সেদিন ঠিক কী হয়েছিল ভালো করে মনে করে আমাকে বলুন। রামায় বলে, আমার স্পষ্ট মনে আছে গন্ধরাজ সন্ধ্যার সময় ডিউটিতে যাওয়ার কথা বলে বের হয়েছিল, কিন্তু এরপরে আর ফিরে আসেনি। রাত যখন অনেক হয়ে যায় আমি তাকে কল করেছিলাম, তার ফোনটাও অফ ছিল। আর এর পরের দিন যেয়ে আমি থানায় খোঁজ নিয়ে জানতে পারি গন্ধরাজ সেদিন থানায় আসেনি। আর এতে আমার সন্দেহ হয়েছিল আর আমি মিসিং কমপ্লেন লিখিয়েছিলাম। ভারত রামায়াকে জিজ্ঞেস করে, যেদিন গন্ধরাজ বাসা থেকে বের হয়ে যায় সেদিন আপনাদের দুজনের মধ্যে কোনো তর্ক বা ঝগড়া হয়েছিল কিনা? রামায়া উত্তর দেয়, না, তাদের সাথে এমন কিছুই হয়নি। ভারত এরপরে রামায়াকে জিজ্ঞেস করে যে মিসিং হওয়ার কয়েকদিন আগে থেকে গন্ধরাজের ব্যবহারে কোনো পরিবর্তন দেখা গিয়েছিল কিনা বা গন্ধরাজকে টেনশনে থাকতে দেখা গিয়েছিল কিনা। রামায়া বলে, হ্যাঁ, ব্যবহারে কোনো পরিবর্তন ছিল না, কিন্তু সে কিছুদিন ধরেই টেনশনে ছিল। আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম সে কি নিয়ে টেনশন করছে, কিন্তু গন্ধরাজ আমাকে এড়িয়ে গিয়েছিল। এরপরে ভারত রামায়াকে জিজ্ঞেস করে গন্ধরাজের বা আপনাদের কোনো পূর্বশত্রুতা রয়েছে কিনা অথবা সে কাউকে সন্দেহ করছে কিনা। রামায়া বলে, এমন কাউকে সন্দেহ করছে না। আর রামায়া জিজ্ঞেস করে তার হাজবেন্ডের কি কিছু হয়েছে কিনা। ভারত বলে, না, মিসিং কেস তো, তাই আমরা এখন থেকেই ইনভেস্টিগেশন শুরু করছি। আসলে ভারত এখনও নিশ্চিত নয় যে সেই লাশটা গন্ধরাজেরই। ভারত রামায়াকে আবারও বলে, আপনার হাজবেন্ড একজন এসআই ছিল, সে অনেক লোককে অ্যারেস্ট করেছে বা অনেককে টর্চারও করেছে, হয়তোবা এর থেকেও তার অনেক শত্রুও হতে পারে, একটু ভালো করে মনে করে দেখুন। রামায়া কিছুক্ষণ ভাবার পরে বলে, হ্যাঁ, একজনের কথা মনে পড়েছে, কারণ ঘটনাটা আমি নিজের চোখে দেখেছিলাম। চেলাম্মার হাজবেন্ড। একদিন আমি এবং গন্ধরাজ বাইরে যাচ্ছিলাম, তখনই রামা সেখানে চলে আসে। তখন সে ড্রাঙ্ক ছিল। রামা সেখানে এসে গন্ধরাজকে বলে, তোমার জীবনে কখনো ভালো হবে না। কথাটা শুনে রামায়া বলে, এ কে? তখন রামা বলে, আমি চেলাম্মার এক্স হাজবেন্ড, আর ইনি হচ্ছে অর্থাৎ গন্ধরাজ হচ্ছে নতুন হাজব্যান্ড। এইসবের মানে বুঝতে পারে না রামায়া, জিজ্ঞেস করে গন্ধরাজকে। আর গন্ধরাজ বলে, ও একটা মাতাল, ওর কথা ধরো না। তখনই রামা বলে, তুমি আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছ, আমি তোমাকে খুন করে ফেলবো। কিন্তু গন্ধরাজ তার কথায় কোনো পাত্তা না দিয়ে রামায়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে যাওয়ার সময় ভারত রামায়াকে জিজ্ঞেস করে, ঠিক আছে, সবকিছু বুঝতে পারলাম, আপনার হাজব্যান্ডের কোনো জন্ম দাগ বা আইডেন্টিফিকেশন মার্ক আছে যেটা দেখে আমরা চিনতে পারবো? তখনই সে বলে, হ্যাঁ, তার বুকের মধ্যে লক্ষ্মী নামের একটি ট্যাটু করা আছে, যেটা তার মায়ের নাম। বাইরে এসে ভারত অন্য একজন পুলিশ অফিসারকে বলে, আমি নিশ্চিত আমরা যে বডিটা পেয়েছি সেটা গন্ধরাজেরই, কারণ তার বুকেও আমি একটা ট্যাটু দেখতে পেয়েছিলাম। এখন সেটা লক্ষ্মী কিনা সেটা পরিষ্কারভাবে দেখতে হবে। এছাড়া চেলাম্মার হাজব্যান্ড রামাকে সে থানায় নিয়ে আসতে বলে। রামাকে তখনও দেখা যায় মদের দোকানে বসে মদ খাচ্ছিল। পুলিশরা সেখানে চলে আসে এবং রামাকে থানায় নিয়ে আসে, কিন্তু রামায় তখনও নেশায় বুধ হয়েছিল, তাই পুলিশরা তাকে কিছু না বলে সেখানেই বসিয়ে রাখে। ভারত যখন থানায় আসে তখন রামার ব্যাপারে জিজ্ঞেস করে। একজন পুলিশ অফিসার বলে, সে এখনও নেশায় বুধ হয়ে রয়েছে, তাই আমরা তাকে এখনো কিছু জিজ্ঞেস করিনি। ভারত বলে, আরে এটাই তো ভালো সুযোগ, মানুষ মদ খাওয়ার পরে কখনো মিথ্যে বলে না, তার ভেতরের সত্যিটা এমনিতেই বের হয়ে আসে, ওকে নিয়ে আসো, এখনই আমি জিজ্ঞেস করব। ভারত রামাকে তার কাছে নিয়ে এসে চেয়ারে বসে সুন্দর করে জিজ্ঞেস করে, তুমি রামায়ার হাজবেন্ড গন্ধরাজকে মারার জন্য থ্রেট দিয়েছিলে, তোমাদের মধ্যে কি হয়েছিল? তখন রামা সব খুলে বলতে শুরু করে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রামা আসলে ট্রেলারের দোকানে একজন ট্রেলার হিসেবে কাজ করত। তখনই কাজের মাঝেই তার মা তাকে কল করে আর বলে, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো, আর আসার সময় শহর থেকে মিষ্টি কিনে নিয়ে এসো, কারণ আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাব। রামা বলে, ঠিক আছে। কাজ শেষে সে মিষ্টির দোকানে চলে যায় মিষ্টি কেনার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে সে বুঝতে পারছিল না সে কোন মিষ্টি নেবে। তাই সেখানে থাকা একজন মেয়ে সেলসম্যানকে সে জিজ্ঞেস করে একজন মেয়ে কোন ধরনের মিষ্টি পছন্দ করে। তখন সেলসম্যান মেয়েটি একেবারেই অবাক হয়ে যায় প্রশ্নটা শুনে, কারণ সব মেয়ের পছন্দ এক হয় না। এরপরেই রামা তাকে জিজ্ঞেস করে, যদি পাত্রী দেখতে যাই তাহলে কোন মিষ্টি নেব? তখন মেয়েটা একটু মজা করেই বলে, ছোট মিষ্টিগুলো নিয়ে যাও। আর এই সেলসম্যান মেয়েটি ছিল চেলাম্মা। মেয়ে দেখতে যাওয়ার পরে রামার এই বিষয়টা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে যে মেয়ে দেখতে আসলে কেউ এই ধরনের মিষ্টি নিয়ে আসে কিনা।
ঠিক তখনই রামা এবং চেলাম্মা দুজনেই অবাক হয়ে যায় যখন তারা দেখতে পায় তারা একে অপরকেই বিয়ে করার জন্য এসেছে। এদিকে চেলাম্মাও রামাকে পছন্দ করে ফেলে কারণ তার এই সরলতা দেখে, আর অবশেষে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তাদের জীবনটা সুখেই কাটছিল। বিয়ের 1 বছর পরেই তাদের ছেলে শায়রামের জন্ম হয়, আর এতে তারা আরও বেশি খুশি হয়। তাদের মধ্যকার এই ভালোবাসা দেখে গ্রামবাসীরাও মাঝে মধ্যে কথা বলতে থাকে, অনেকে তাদের হিংসে করতে থাকে। কিন্তু কথায় আছে সুখের পরেই দুঃখ আসে, আর এমনটাই হয় চেলাম্মা এবং রামার সংসারে। হঠাৎ করেই তাদের ছেলে শায়রাম একদিন অসুস্থ হয়ে যায়, আর তাকে তারা হসপিটালে নিয়ে আসে। ডক্টর তাকে চেক আপ করার পরে চেলাম্মাকে বলে ওর ব্রেন টিউমার হয়েছে, যতটা দ্রুত সম্ভব ওর অপারেশন করতে হবে। অপারেশন করতে দেরি হলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। চেলাম্মা আর রামার কাছে এত টাকা ছিল না, তাই ঋণ করে শায়রামের অপারেশন করে তারা। এরপরে রামা দিনরাত পরিশ্রম করে সেই ঋণ কিছুটা করে পরিশোধ করতে থাকে, আর এই ঋণ পরিশোধের জন্যই রামা অন্য শহরে যে বড় একটা ট্রেলারের দোকানে কাজ শুরু করে, আর সেই শহরেই থাকতে শুরু করে। এভাবে করে বেশিরভাগ ঋণই সে পরিশোধ করে ফেলেছিল, আর এই জন্য সে অনেক পরিশ্রম করতে থাকে। কিন্তু দেখা যায় একদিন সে অসুস্থ হয়ে যাওয়ায় একদিন সে কাজে না গিয়ে বাসায় থেকে যায়। তখনই তার রুমমেট তাকে বলে যে তোমার কি হয়েছে। রামা সবকিছু খুলে বলে যে তার মাথা ব্যথা জ্বরটা কমছেই না। তখনই সে তাকে রিকোয়েস্ট করে যে মদ খাওয়ার জন্য, এতে নাকি রামায় দ্রুত সুস্থ হয়ে যাবে। রামা প্রথমে খেতে না চাইলেও সেই লোকটা তাকে জোর করে। অবশেষে রামা মদটা খেতেই শুরু করে, আর খাওয়ার পরে তার খুব ভালো লাগে, আর এভাবেই তার মদ খাওয়াটা শুরু হয়েছিল। এরপরে সেই লোকটার সাথে সে রেগুলারই যখন সময় পেত মদ খেত, আর এভাবে তার মদের নেশা হয়ে যায়। অবশেষে একটা সময় সে কাজে যাওয়া বাদ দিয়ে মদ খেতে শুরু করে। তার মাসিক যে বেতনটা পেত তার অর্ধেক টাকায় চলে যেত মদ খাওয়ার পেছনে, কারণ এখন রামার মদ না খেলে ঘুমই আসতো না, আর এই জন্যই টাকা না থাকলে সে ধার করে মদ খেতে শুরু করত। এর ফলে আবারও ঋণটা বেড়ে যেতে থাকে। অন্যদিকে চেলাম্মা যখনই তাকে ফোন করত, রামা তার সাথে দুর্ব্যবহার করত। এছাড়া রামা বাড়িতে ঠিকঠাক মতো টাকাও পাঠাতো না, আর এই জন্যই চেলাম্মা একদিন সেই শহরে চলে আসে রামার সাথে দেখা করতে। আর আসার পরে সে দেখতে পায় রামা মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে সেখানেই পড়ে রয়েছে, আর ঘরের ভেতরে অনেকগুলো মদের বোতল। এটা দেখার পরে চেলাম্মা সবকিছু বুঝে যায়। অন্যদিকে চেলাম্মা রামাকে না বলে সেখানে আসায় রামা তার সাথে খুব দুর্ব্যবহার করে, তাকে অনেক বকাঝকা করে। এদিকে সেই দিন রাত্রেই তারা যখন ছিল, রামা তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু চেলাম্মা তাকে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি নষ্ট হয়ে গেছো, শেষ হয়ে গেছো। এমনিতেও তুমি এখন আমাকে আর খুশি করতে পারবে না, তুমি ঠিকঠাক মতো কাজও করতে পারছো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি আমার কাছে আসবে না এভাবে মদ খেয়ে। এরপরে একদিন রামা দ্রুত কাজ শেষ করে তার বাড়িতে চলে আসে তার স্ত্রীর সাথে দেখা করতে। কিন্তু বাড়িতে আসার পরেই সে বাইরে থেকে দেখতে পায় চেলাম্মা শাড়ি পরা ছাড়াই একজন লোকের সাথে ভিডিও কলে কথা বলছে, আর সেই লোকটা আর কেউ নয় রামায়ের হাজবেন্ড গন্ধরাজ। এটা দেখার পরে রামার আর বুঝতে বাকি থাকে না তার স্ত্রী চেলাম্মা অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, আর এতে সে খুব কষ্ট পায়। তার স্ত্রীর কথা মনে করে সে খুব কাঁদতে থাকে, কারণ তাদের সংসারটা খুব সুখের ছিল। সে এবং তার স্ত্রী একে অপরকে অনেক বেশি ভালোবাসত। সে নিজের হাতেই তার সংসারটাকে শেষ করে দিয়েছে। হয়তোবা তার নিজের দোষেই তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, কারণ একজন নেশাখোরের সাথে কেই বা সংসার করতে চায়। যদিও প্রথমে রামা জানতো না যে তার স্ত্রী চেলাম্মা কার সাথে সম্পর্কে জড়িয়েছে, কিন্তু ধীরে ধীরে রামায় জানতে পেরে যায় যে তার স্ত্রী এসপি গন্ধরাজের সাথে সম্পর্কে জড়িয়েছে। আর সেই রাগ আর ক্ষোভ থেকেই একদিন রামা মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে গন্ধরাজের বাড়িতে গিয়েছিল এবং তাকে থ্রেট দিয়ে আসে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। ভারত রামাকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি গন্ধরাজকে খুন করেছো? অর্থাৎ তারা এতক্ষণে জানতে পেরে গিয়েছিল যে সেই ডেড বডিটা গন্ধরাজেরই, কারণ সেই ট্যাটুটা লক্ষ্মীর নামে লেখা ছিল। এদিকে রামা বলে আমি কিভাবে তাকে খুন করব? আপনি যদি এখন আমাকে ছেড়ে দিন তাহলে আমি সোজা যেয়ে মদের দোকানে বসবো। আমি কিভাবে একজন লোককে খুন করব? আমি তো সবসময় মদের ঘোরেই থাকি। তখন পাশে থাকা আরও একজন পুলিশ অফিসার রামাকে বকাঝকা করতে থাকে আর বলে আমরা খুনের মতো একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, আর তুমি এর মধ্যেও মদ খাওয়ার চিন্তা করছো। ভারত বলে তুমি ওকে ছেড়ে দাও, যে এমন সিরিয়াস বিষয়ে মদ খাওয়া নিয়ে কথা বলতে পারে তার মধ্যে খুনের মন মানসিকতা থাকে না, সে মদের নেশায় পুরোপুরিভাবে ডুবে গেছে। রামাকে সেখান থেকে চলে যেতে দেওয়া হয়। এরপরে পুলিশ রামায়ের কল ডিটেলস চেক করছিল, আর সেখান থেকে তারা জানতে পারে যে রামায়া কয়েকবার গৌতম নামের একজন লোককে কল করেছিল, আর এটা একজন মহিলা পুলিশ অফিসার ভারতকে জানায়। ভারত চলে যায় গৌতমের সাথে দেখা করতে।
গৌতমকে যখনই রামায়ের কথা জিজ্ঞেস করা হয় গৌতম একটু চমকে ওঠে আর বলে ও তো একটা ডাইনি। আসলে রামায়া এবং গৌতম একই হসপিটালে কাজ করত আর রামায়া দেখতে সুন্দরী হওয়াতে সব ডক্টররাই তার পেছনে লাইন মারত আর রামায়াও তাতে সায় দিত। অন্যদিকে গৌতমও রামায়াকে পছন্দ করত। একদিন রামায়া গৌতমের কাছে এসে একটি হেল্প চায়। সেখানে আসার পরে রামায়া গৌতমকে বলে আমাকে একটা সাহায্য করতে হবে তোমাকে। সে একটি টিস্যু পেপার আমাকে দেয় এবং রামায়া আমাকে বলে এই টিস্যু পেপারটা তুমি চেক করবে আর দেখবে এটার ভেতরে কোনো মেল স্প্যাম আছে কিনা, যদি থাকে সেটা তুমি আমাকে জানাবে। আর এই টেস্টের বিষয়টা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। আশা করি এতটুকু সাহায্য তুমি আমাকে করবে। গৌতম বলে হ্যাঁ অবশ্যই করব। ঠিক তখনই কিছুক্ষণ পরেই গৌতম সেটা পরীক্ষা করে আর রেজাল্টের পরে সে দেখতে পায় সেটার ভেতরে কোনো মেল স্প্যাম ছিল না, বরঞ্চ নাকের ময়লা ছিল। এটা দেখে সাথে সাথে গৌতম রামায়াকে কল করে, কিন্তু সে আসল সত্যিটা রামায়াকে বলে না। সে রামায়াকে বলে তোমার ধারণাটাই ঠিক, সেই টিস্যু পেপারের ভেতরে মেল স্প্যাম ছিল। অর্থাৎ বিষয়টাকে গৌতম সেখানে শেষ না করে আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ গৌতম সন্দেহ করছিল হয়তোবা রামায়ের হাজব্যান্ড কোনো অ্যাফেয়ারে রয়েছে, এটা রামায়া সন্দেহ করছে। আর এমনটা যদি হয় তাহলে গৌতম যেটা করেছে এরপর থেকে রামায়া তার দিকে ঝুঁকে যাবে, তাদের সাথে কথা হবে। আর যেহেতু গৌতম রামায়াকে পছন্দ করত তাই এটা নির্দ্বিধায় করে ফেলে। আর গৌতমের সন্দেহটাই ঠিক হয়। এরপরে তার সাথে রামায়ের কথা হতে শুরু করে। রামায়া তাকে খুব কষ্ট নিয়ে বলে তার হাজব্যান্ড গন্ধরাজ অ্যাফেয়ারে রয়েছে, আর অ্যাফেয়ারটা ছিল তারই বাসার কাজের মেয়ে চেলাম্মার সাথে। রামায়া বলে সে সব কিছু জানার পরেও গন্ধরাজকে কোনো প্রশ্ন করতে পারছে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। গৌতম তখন তাকে একটা আইডিয়া দেয়, বলে তুমি যদি ঘরের ভেতরে কিছু হিডেন ক্যামেরা লাগিয়ে রাখো তাহলে অবশ্যই তুমি এই বিষয়ে কোনো না কোনো প্রমাণ পেয়ে যাবে। আইডিয়াটা ভালো লাগে রামায়ার, তাই সে গৌতমকে বলে এ ব্যাপারে তাকে সাহায্য করার জন্য। আর গৌতম কিছু হিডেন ক্যামেরা নিয়ে এসে রামায়ের বাড়িতে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। তাদের প্ল্যান অনুযায়ী কয়েকদিন পরে তারা ভিডিওগুলো দেখতে শুরু করে, কিন্তু সেখান থেকে দেখা যায় গন্ধরাজ এবং চেলাম্মার ভেতরে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু রামায়া তখনই অবাক হয় যখন কিছুদিন পরে গৌতম এসে তাকে একটি ভিডিও দেখায়। আসলে ওই দিন গৌতম যখন বাড়িতে হিডেন ক্যামেরাগুলো লাগাচ্ছিল তখন সে রামায়ের ওয়াশরুমেও একটা লাগিয়ে দিয়েছিল, যার ফলে রামায়া যখন গোসল করে তখন তার নেকেড ভিডিওগুলো গৌতম ধারণ করে ফেলে। আর এটাই সে রামায়াকে দেখায়। গৌতম রামায়াকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে তুমি তো খুশি হবে যে তোমার হাজব্যান্ড কারোর সাথে অ্যাফেয়ারে নেই, কিন্তু এখন তোমার হাতে আর কোনো উপায় নেই। এই ভিডিওটা আমার কাছে রয়েছে, তোমাকে আমার সাথে ক্লোজ হতে হবে, ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে হবে, নয়তোবা এই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেব আমি। সবকিছু শোনার পরে রামায় যেন আকাশ থেকে পড়ে। গৌতমকে সে কতই না ভালো ভাবত, আর তার আসল চেহারা এমন। রামায়া কোনো পথ খোলা না পেয়ে গৌতমকে বলে আমি তোমাকে 3 লাখ টাকা দেব, তারপরেও ভিডিওটা তুমি ডিলিট করে দাও। গৌতম বলে আমি তোমাকে 3,01,000 টাকা দেব, তারপরেও তুমি আমার কাজটা করে দাও, অর্থাৎ আমার সাথে ঘনিষ্ঠ হও। তোমাকে কাছে পাওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। রামায়া যখন বুঝতে পারে গৌতম তার পিছু ছাড়বে না, সে নাছোড়বান্দা, তখনই রামায়া বলে ঠিক আছে, আমাকে কয়েকদিন সময় দাও ভাবার জন্য। এদিকে গৌতম বাসায় আসার পরে দিনরাত শুধু রামায়ের কথাই ভাবতে থাকে, কিভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করবে, কি করবে, এইসব কথা। এর মাঝে হঠাৎ করেই গৌতমের বাড়িতে 2 জন ছেলে আসে, আর আচমকাই কোনো কথা না বলে ছেলে দুইটি গৌতমকে মারধর করতে শুরু করে। গৌতম তাদের বারবার জিজ্ঞেস করে তোমরা কারা আর তোমরা কি চাও, কিন্তু সেই ছেলে দুটি কোনো কথা না বলেই গৌতমকে মারধর করতে শুরু করে। একটা সময় তার ল্যাপটপটাও ছিনিয়ে নেয়। অবশেষে যাওয়ার সময় ছেলে দুটি গৌতমের আঙুল কেটে নিয়ে যায়, আর গৌতম সন্দেহ করছে এই কাজটা রামায়া করেছে, অর্থাৎ রামায়া সেই 2 জন ছেলেকে দিয়ে এই কাজটা করিয়েছে যাতে সেই ভিডিওটা রামায়া সরিয়ে নিতে পারে। তখনই গৌতম বলে সেই ঘটনার পরে আমি রামায়ার সাথে আর কোনো কথাই বলিনি। ভারত ভাবতে থাকে রামায়া এই কথাটা তার থেকে লুকিয়ে কেন গেল। ভারত আবারও রামায়ের কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে গৌতমের বিষয়টা আপনি কেন বলেননি, গৌতমও আপনার এক ধরনের শত্রু, এই বিষয়টা আপনার বলা উচিত ছিল। রামায়া বলে সে কখনো ভাবতেই পারেনি গৌতম এই ধরনের কিছু করতে পারে। অন্যদিকে ভারত তাকে জিজ্ঞেস করে আপনার আর গন্ধরাজের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, এখন সত্যি করে আমাকে খুলে বলুন। রামায়া বলতে শুরু করে গন্ধরাজ এবং রামায়া একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, আর বিয়ের পরে তাদের সংসারটা সুখেরই ছিল। এছাড়া তাদের একটি ছেলেও হয়। তাদের এই সুখের সংসারে কোনো কিছুরই কমতি ছিল না।
কিন্তু গন্ধরাজ তার মাকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে যে টাকা ইনকাম করত তার বেশিরভাগ টাকাটাই সে তার মাকে দিয়ে দিত। আর এই বিষয়টা রামায়া ভালো চোখে দেখত না। সে বারবার গন্ধরাজের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাইলেও গন্ধরাজ এড়িয়ে যায়। রামায়া তাকে বারবার বোঝায় যে তাকে এত টাকা না দিয়ে কিছু টাকা যেন দেয়, আর বাকি টাকা জমিয়ে তারা একটা নতুন ঘর কিনতে পারে, বাড়ি কিনতে পারে। কিন্তু গন্ধরাজ রামায়ের কোনো কথাই শোনে না, আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে শুরু করে। আর তাদের ঝগড়াটা এতই বড় হয়ে যায় যে তারা অনেকদিন ধরে একে অপরের সাথে কথা বলে না। একদিন এভাবেই থানায় যাওয়ার আগে গন্ধরাজ শুধুমাত্র তার ছেলেকে বাই বলে যায়। এটা দেখে রামায়া তার ছেলেকেই বকাঝকা করতে থাকে। ওইদিকে চেলাম্মা তার বাড়িতেই কাজ করত, কারণ চেলাম্মার হাজব্যান্ড রামা মদ খেয়ে মদের ঘরেই পড়ে থাকতো, আর ঋণ পরিশোধ করার জন্য বা সংসার চালানোর জন্য কোনো টাকাই উপার্জন করতে পারতো না। এই জন্য বাধ্য হয়ে চেলাম্মা গন্ধরাজের বাড়িতে কাজ করতে শুরু করে। চেলাম্মা তখন রামায়াকে বাধা দেয় আর বলে, ও তো ছোট বাচ্চা মানুষ, আপনি ওকে কেন বকছেন? রামায়া তখন চেলাম্মার কাছে তার সব কষ্টের কথা খুলে বলে। তার হাজব্যান্ড সবসময় বাইরে বাইরে থাকে, যখনই সে নতুন ঘর কেনার কথা বলে তখনই এমনটা করে গন্ধরাজ। আর যখনই মাঝে মধ্যে সরাসরি আমি তাকে বলি বাড়ি কেনার কথা, তখনই সে আমার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। এইভাবেই দেখা যায় একদিন রামায়ের বার্থডে চলে আসে। রামায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসে গন্ধরাজ। যেহেতু তারা একে অপরের সাথে কথা বলতো না, আর চেলাম্মাকে বলে শাড়িটা রামায়াকে দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ দুজনেই চেলাম্মার মাধ্যমে একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু তারপরেও ইগোর কারণে তারা একে অপরের সাথে কথা বলছিল না। এদিকে রামায়ের শাড়ি নেওয়ার পরে চেলাম্মাকে বলে, তোমার সাহেবকে বলো শাড়ির রংটা আমার পছন্দ হয়নি, আমাকে অন্য কালারের শাড়ি এনে দাও। অর্থাৎ এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে তারা একে অপরের সাথে ঝগড়া করত, রাগ করত। একদিন রামায়ের সাথে তারই এক প্রতিবেশীর দেখা হয়। সে তাকে বলে সে কয়েকদিন হসপিটালে ছিল অসুস্থ থাকার কারণে। ঠিক তখনই হসপিটালে সে তার হাজবেন্ড এবং তার বাড়ির কাজের মেয়ে চেলাম্মাকে একসাথে দেখেছিল। তখন থেকেই তার সন্দেহ হতে থাকে চেলাম্মা এবং গন্ধরাজ সম্পর্কে জড়িয়েছে। একদিন সে বাইরে থেকে আসে, ঠিক ওই সময়টাতে গন্ধরাজ বাসায় একাই ছিল। চেলাম্মা কাজ করতে যেয়ে রান্নাঘরে মশলার একটি জার ফেলে দিয়ে ভেঙে ফেলে। এটা দেখার জন্য গন্ধরাজ রান্নাঘরে যায় এবং চেলাম্মাকে সাবধান করে সে যেন সাবধানে কাজ করে। ওই সময় তার নাক পরিষ্কার করে টিস্যুটা সেখানেই ফেলে দেয়। ঠিক ওই সময়টাতে রামায়া বাসায় চলে আসে আর দেখতে পায় চেলাম্মা ভাঙা মশলার জার পরিষ্কার করছে। রামায়া তখন কল্পনা করে একদিন যখন সে রান্নাঘরে রান্না করছিল, গন্ধরাজ পেছন থেকে সে তাকে জড়িয়ে ধরেছিল, আর তখনই হুট করে আটকে উঠে তার হাত থেকে তার মশলার জারটা পড়ে গিয়েছিল। হয়তোবা গন্ধরাজ চেলাম্মার সাথে আজকে একই কাজ করেছে, আর চেলাম্মা যাতে এই বিষয়ে কিছু বলেনি তাকে, তাই রামায়া সন্দেহ করে চেলাম্মা এবং গন্ধরাজ একে অপরের সাথে সম্পর্কে রয়েছে। এছাড়া যখন সেখানে সে টিস্যু পেপারটা দেখতে পায় তখন তার সন্দেহটা আরও বেড়ে যায়। সে ভাবতে থাকে চেলাম্মা আর গন্ধরাজ হয়তোবা এখানেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং এই টিস্যু পেপারের মধ্যে তার হাজব্যান্ডের স্প্যাম রয়েছে, আর এই জন্যই সন্দেহের বশবর্তী হয়ে টিস্যু পেপারটা নিয়ে সে গৌতমকে দিয়েছিল পরীক্ষা করার জন্য। রামায় বলে এরপরে থেকেই গৌতম আমাকে ওইভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে। এরপর আমি চেলাম্মাকেও বাসা থেকে কাজ থেকে বের করে দেই। তার কিছুদিন পরেই আমার হাজব্যান্ড মিসিং হয়ে যায়। ভারত রামায়কে সেই দুইজন ছেলের ব্যাপারে বলে যারা গৌতমের বাড়িতে গিয়ে মারধর করে, ল্যাপটপ ভাঙচুর করে এবং তার আঙুল কেটে ফেলে। রামায় বলে আমি ওই ছেলেদের ব্যাপারে কিচ্ছু জানি না, ওরা কারা, কোত্থেকে এসেছে, কেন এই কাজগুলো করেছে, এ ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। তখনই ভারতকে থানা থেকে একজন পুলিশ অফিসার কল করে বলে যে তারা গন্ধরাজের মোবাইলটি পেয়েছে আর সেটা অ্যাক্টিভ রয়েছে। সেই লোকেশনে চলে যায় এবং সেই লোকটাকে ধরে, কিন্তু সেই লোকটা বলে এই মোবাইলটা সে একজনের কাছ থেকে কিনেছে, এছাড়া সে কিছুই জানে না, সে কাউকে খুন করেনি। আর যার কাছ থেকে সে ফোনটা কিনেছে তার নাম হচ্ছে রামা। পুলিশের সন্দেহ আবারও রামার দিকে চলে যায়। পুলিশ আবারও রামাকে থানায় ধরে নিয়ে আসে। এইবার আর পুলিশ শুধুমাত্র জিজ্ঞাসাবাদে থেমে থাকেনি, টর্চার করে তারপরে জিজ্ঞাসাবাদ করে। ভারত তাকে বলে তুমি যদি গন্ধরাজকে খুন নাই করো তাহলে গন্ধরাজের মোবাইল তোমার কাছে কি করে আসলো, আর তুমি সেই মোবাইলটা বিক্রি করলে কি করে? রামা বলে আপনারা যে মোবাইলের কথা বলছেন সেটা গন্ধরাজের নয়, সেটা আমার স্ত্রীর। আমি তো মদ খাওয়ার জন্য মোবাইলটা চুরি করে এনে বিক্রি করে দিয়েছি। ভারত কারণ প্রথমে রামায় সন্দেহ করেছিল চেলাম্মা এবং গন্ধরাজের অ্যাফেয়ার ছিল, কিন্তু পরে দেখতে পায় অ্যাফেয়ারটা নেই। অন্যদিকে আবার দেখা যায় রামায়ও প্রমাণ পেয়েছিল এবং সন্দেহ করেছিল চেলাম্মা এবং গন্ধরাজের ভিতরে একটা অ্যাফেয়ার রয়েছে। তাহলে কোনটা সঠিক সেটা জানার জন্যই চেলাম্মাকে থানায় ডাকা হয় আর জিজ্ঞেস করে গন্ধরাজের মোবাইল তোমার কাছে কি করে এলো।
চেলাম্মা যা হয় সেটা বলতে শুরু করে। সে স্বীকার করে নেয় তার সাথে এবং গন্ধরাজের সাথে একটা অ্যাফেয়ার চলছিল। চেলাম্মা বলতে থাকে যে সময় সন্দেহ করে চেলাম্মাকে কাছ থেকে বের করে দেয়, আর এরপর থেকেই আমাদের সম্পর্কটা শুরু হয়। আসলে চেলাম্মাকে কাছ থেকে বের করে দেওয়ার পরে একদিন গন্ধরাজ জানতে পেরে যায় যে তার স্ত্রী তাকে সন্দেহ করে ঘরের ভেতরে হিডেন ক্যামেরা লাগিয়েছিল। এতে গন্ধরাজ খুব কষ্ট পায়। সে কষ্টে চেলাম্মাকে কল করে আর তার গল্প বলতে শুরু করে যে তার স্ত্রী তাকে সন্দেহ করে বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়েছে। অন্যদিকে চেলাম্মাও তাকে সান্ত্বনা দিতে থাকে, আর এভাবেই তাদের মোবাইলের কথা শুরু হয়। এরপরে মাঝে মধ্যে তাদের দেখাও হতো। তারা কথা বলতে থাকে, দেখা করতে থাকে, আর এরা একে অপরকে পছন্দ করতে থাকে। একদিন ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে চেলাম্মার মাথায় আঘাত লাগে, আর এই জন্যই গন্ধরাজ তাকে হসপিটালে নিয়ে যায় ট্রিটমেন্ট করানোর জন্য। ঠিক ওই সময়টাতেই রামায়ের প্রতিবেশী তাদের দুজনকে একসাথে হাসপাতালে দেখে ফেলেছিল। এদিকে গৌতমের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে সেই দুইজন ছেলের চেহারা আইডেন্টিফাই করে ভারত এবং তার টিম, এবং তারা সেই দুইজন ছেলেকে ধরেও ফেলে। তারা জিজ্ঞেস করে তোমাদের গৌতমের আঙুল কাটার জন্য কে সুপারিশ দিয়েছিল। তখন সেই দুইজন ছেলে তাদের বলে তারা চেলাম্মা, রামায়া এবং গন্ধরাজ তাদের সবাইকে চেনে, খুব ভালো করে চেনে। সেই দুইজন ছেলে বলে গৌতমকে মারার জন্য এবং তার আঙুল কেটে ল্যাপটপটা নিয়ে আসার জন্য গন্ধরাজে তাদের বলেছিল, আর এর বিনিময়ে তাদের বেশ খানিক টাকাও দেবে। কিন্তু গন্ধরাজ তার কথা রাখেনি। কাজ হয়ে যাওয়ার পরেও তাদের টাকা গন্ধরাজ বুঝিয়ে দেয়নি, আর এতে তারা রেগে যেয়ে গন্ধরাজকে খুন করে। পুলিশের এতে সন্দেহ হয়, কারণ এত ছোট্ট একটা বিষয় নিয়ে একজন পুলিশ অফিসারকে তারা খুন করে ফেললো, আর অনায়াসে সেটা স্বীকারও করে ফেললো। তাই পুলিশ ভাবতে থাকে এরা হয়তো কোনো কারণে মিথ্যা বলছে। এরপরে পুলিশ অফিসাররা সেই দুজন ছেলেকে জিজ্ঞেস করে তারা দুইজন চেলাম্মাকে কি করে চেনে। একদিন তারা দুইজনও হসপিটালে গিয়েছিল, কারণ তাদের মধ্যে একজন অসুস্থ ছিল। ডক্টর তাকে চেক আপ করার পরে বলে তার অবস্থা খুবই খারাপ, তাকে এখনই অপারেশন করতে হবে, তার বাড়ির লোককে আসতে বলো। কিন্তু তারা বলে তারা দুজনেই অনাথ, তাদের কেউ নেই। কিন্তু সেই ডক্টর বলে সিকিউরিটি ছাড়া তারা অপারেশন করতে পারবে না। অন্যদিকে বাইরে থেকে চেলাম্মা এই সবকিছু শুনতে পাচ্ছিল। তখনই চেলাম্মা তাদের কাছে আসে এবং বলে তোমরা টেনশন করো না, সিকিউরিটি হয়ে আমি সাইন করে দিচ্ছি। আর এভাবেই দিদির মতো সেই ছেলের অপারেশন করার পরে চেলাম্মা তাকে সেবা শুশ্রূষা করে। ওর পর থেকে চেলাম্মাকে তারা বড় বোনের মতো মনে করত। এ থেকে পুলিশের সন্দেহটা আরও বেড়ে যায়। তারা ভাবে হয়তোবা চেলাম্মাই গন্ধরাজকে খুন করে এই দুজন ছেলেকে বলেছে খুনের দায়টা নিজের কাঁধে নেয়ার জন্য। এই জন্য চেলাম্মাকে আবারও থানায় ডাকে। ভারত চেলাম্মাকে বলে সেই দুজন ছেলেকে তুমি খুব ভালো করে চেনো, অন্যদিকে গন্ধরাজকেও, আর তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আমার মনে হচ্ছে গন্ধরাজকে তুমিই খুন করেছ, আমাকে সত্যিটা বলো। একেবারে ফেঁসে যায় চেলাম্মা। তখন সে বলতে শুরু করে। চেলাম্মা ভারতকে বলে যদি কোনো ঘরে কেউ লোক মদ খাওয়া শুরু করে দেয় তখন ধরে নেবেন ওই ঘরটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওই ঘরের ভেতরে অবশিষ্ট আর কিছুই নেই। আমার ঘরটাও এমনই হয়েছিল। রামা মদ খাওয়া শুরু করে দেওয়ার পরে আমি আমার সংসার চালাতেই হিমশিম খেয়ে গিয়েছিলাম। ঠিক তখনই আমার পাশে এসে দাঁড়ায় গন্ধরাজ। আমি আর গন্ধরাজ দুজনেই দুজনের সংসার নিয়ে একেবারে অতৃষ্ট হয়ে পড়েছিলাম। আর ঠিক তখনই গন্ধরাজ আমাকে ভালোবাসার কথা বলে। আর এখানে আমি গন্ধরাজের কাছ থেকে শুধু ভালোবাসাই নয়, টাকাও পাচ্ছিলাম। তাই আমি অনায়াসে সেই ভালোবাসাটাকে গ্রহণ করে ফেলি। এরপরেই রামা যখন তার স্ত্রী চেলাম্মাকে এসে জিজ্ঞেস করে তার অ্যাফেয়ারের ব্যাপারে, চেলাম্মা কাঁদতে কাঁদতে বলে দোষটা তোমারই। মদ খাওয়া শুরু করে দেওয়ার পরেই এমনটা হয়েছে। তুমি মদ খাওয়া ছেড়ে দাও, আমি অ্যাফেয়ারটা ছেড়ে দেব। কিন্তু তারপরেও রামা মদ খাওয়া ছাড়তে পারে না। এদিকে রামার ব্যবহারে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ে চেলাম্মা, অন্যদিকে রামায়ের ব্যবহারে গন্ধরাজ। তাই তারা দুজনের সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে অনেক দূর পালিয়ে যাবে। গন্ধরাজ অনেক ভালো একটা প্ল্যান বলে চেলাম্মাকে পালিয়ে যাওয়ার জন্য, আর চেলাম্মাও এতে রাজি হয়ে যায়। আর তারা ঠিক করে নেয় তারা কবে পালাবে। সেই দিন রাতে চেলাম্মা রামাকে অনেক বেশি মদ খাওয়ায়, যাতে মদের ঘোরে সে একেবারে বেহুশ হয়ে যায়। অন্যদিকে তার ছোট্ট ছেলেকেও সে ঘুমের ওষুধ খাওয়ায় খাবারের সাথে মিশিয়ে, যাতে তার ছেলেও ঘুমিয়ে পড়ে। এরপরেই চেলাম্মা রেডি হয়ে ওয়েট করতে থাকে গন্ধরাজ কখন তার বাড়িতে আসবে এবং তারা পালিয়ে যাবে। কিন্তু গন্ধরাজ একটু লেট করছিল। এই জন্য সময় কাটানোর জন্য চেলাম্মা তার মোবাইলে ইউটিউব দেখছিল। তখনই ইউটিউবে একটা নিউজ সে দেখতে পায়। সেখানে একটি ইন্টারভিউ করা হচ্ছিল দুইটি ছেলেকে নিয়ে। বলা হচ্ছিল এই দুইটি ছেলে ক্রাইমের জগতে ফেসে গিয়েছে। তখনই দেখা যায় সেই দুইটি ছেলে আর কেউ নয়, যারা চেলাম্মাকে বোন হিসেবে দেখত তারা। ওই দুইটি ছেলের মা একটি অ্যাফেয়ারে ছিল।
ছেলে দুইটি যখন এটা জানতে পারে তারা রাগে ক্ষোভে বাসা থেকে পালিয়ে আসে আর একজন গ্যাংস্টারের সাথে যুক্ত হয়ে যায়। সেই লোকটা তাদের যা বলতো, যে ধরনের ক্রাইম করতে বলতো, তারা দুজন সেটাই করত। এভাবে দুইটি ছেলের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সেই দুইটি ছেলের মায়ের জন্য। এটা দেখে চেলাম্মা বুঝতে পারে যদি এখন সে গন্ধরাজের সাথে পালিয়ে যায় তাহলে তার ছেলের কি হবে। তার ছেলেও হয়তোবা একটা সময় তার মায়ের পালিয়ে যাওয়ার কথা শুনে রাগে ক্ষোভে ক্রাইমে জড়িয়ে পড়বে, অন্ধকারের জগতে হারিয়ে যাবে। তখনই গন্ধরাজ চলে আসে তাকে নেয়ার জন্য, কিন্তু চেলাম্মা বলে দুঃখিত, সে যেতে পারবে না। এতদিন গন্ধরাজের সাথে সে যা যা করেছে তার জন্য সে দুঃখিত, তার ভুল হয়ে গেছে আর এই ভুলটা সে শুধরাতে চায়। সে তার হাজবেন্ড রামাকে মদ খাওয়া থেকে ছাড়াবে, কিন্তু তারপরেও গন্ধরাজ তাকে জোর করতে থাকে আর বলে আমরা এখান থেকে পালিয়ে গেলে অনেক সুখে থাকবো। কিন্তু তারপরেও চেলাম্মা তাকে একই কথা বলছিল যে সে পালিয়ে যাবে না, সে তার ভুলটা শুধরাতে চায়। এতে করে একটা সময় রেগে যায় গন্ধরাজ আর চেলাম্মাকে হাত পা বেঁধে সেখানেই বসিয়ে রাখে। গন্ধরাজ চেলাম্মাকে বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আর তুমি যদি আমার না হও আমি তোমাকে কারো হতে দেব না। এরপরে গন্ধরাজ বলে আমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। চেলাম্মার সুযোগ বুঝে তার হাতের বাঁধন ছাড়িয়ে নেয় আর গন্ধরাজের মাথায় আঘাত করে। গন্ধরাজ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। চেলাম্মা পরীক্ষা করে দেখে গন্ধরাজ মারা গেছে। সে খুব ভয় পেয়ে যায়। চেলাম্মা এখন একজন খুনের আসামি, এখন সে কি করবে, সেখানে বসেই কাঁদতে থাকে। তখনই সেই দুইজন ছেলে সেখানে চলে আসে। চেলাম্মা ওই দুইজন ছেলেকে বলে আমি এতদিন যা করেছি ভুল করেছি, আমি আমার ভুলটা শুধরাতে চাই, কিন্তু এই সময়টাতে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি এটা ইচ্ছে করে করিনি। তখন সব কথা শোনার পরে ছেলে দুইটি বলে তুমি আমাদের বিপদের পাশে ছিলে, আমাদের মাও আমাদের কথা ভাবেনি, আর আজকের এই বিপদের দিনে আমরা তোমার পাশে দাঁড়াবো। এরপরে ছেলে দুটি গন্ধরাজের লাশটাকে নিয়ে যায় এবং সেটা কেটে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেয়। আর এই জন্যই পুলিশ যখন জিজ্ঞাসা করে তখন সেই ছেলে দুটি অনায়াসে গন্ধরাজের হত্যার কথা স্বীকার করে নেয়। চেলাম্মা বলে আমি আমার ভুলগুলো শুধরিয়ে জীবনটাকে ঠিক করতে চেয়েছিলাম, ঠিক তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়। আমি আসলে ইচ্ছে করে করিনি, কিন্তু এখন আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। ভারত বলে তুমি তোমার ছেলের কথা ভেবে এই কাজটা করেছ। পৃথিবীতে অনেকেই ভুল করে, আর যারা ভুলটা শুধরে নিতে পারে তারাই গ্রেট। এখন যদি তুমি জেলে যাও তাহলে তারপরেও তোমার ছেলেটা সন্ত্রাসী হয়ে যাবে, অন্ধকারের জগতে হারিয়ে যাবে, তাই তুমি তোমার সংসার নিয়ে সুখে থাকো। আর এভাবেই ভারত চেলাম্মাকে এই কেস থেকে রেহাই দিয়ে দেয়। এরপরে ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। চেলাম্মা তার ছেলেকে নিয়ে জেলখানায় সেই দুইটি ছেলের সাথে দেখা করতে আসে, কারণ চেলাম্মার ছেলে স্টেটে ফার্স্ট হয়েছিল। কথাটা শুনে সেই দুইজন ছেলেও অনেক বেশি খুশি হয়ে যায় আর চেলাম্মা তাদের দুইজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। চেলাম্মা ছেলে দুইটিকে বলে তোমাদের জেল থেকে বের হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।